এবার ফাইনালি ইন্ডিয়ার মোদী সরকার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে হাসিনাকে। ভয় কাঁপতেছে ডক্টর ইউনূস সাহেব। সেই সাথে সাথে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বার্তা এসেছে ডক্টর ইউনূস সাহেবের নোবেলটা বাতিল করে দেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেবের ঘুমটা কিন্তু হারাম হয়ে গেছে। পুরো বাংলাদেশবাসী কিন্তু এখন চিন্তার ভিতরে পড়ে গেছে। মোহাম্মদ ইউনূস আজ রাতে ঘুম হবে না মোহাম্মদ ইউনূসের, কারণ মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছে, যে কাণ্ডটা করেছে, সেই কাণ্ডটা এরকম অনেকগুলো মুখ সামনে এনে দেবে। এবং আজ হয়তো মোহাম্মদ ইউনূস ভাবছেন যে তিনি গৃহযুদ্ধ লাগিয়ে শান্ত হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের যে সম্পর্ক, এটা দিন দিন তলানিতে যাচ্ছে। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একে সরান, ওকে সরান, একে আনেন, ওকে আনেন। আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো? বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয়। ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না, সে কারণেই টানাপোড়েন বাড়ছে। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে, তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিদ আলম। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সারা বাংলাদেশে যে ঘটে গেছে সে ঘটা কাহিনীগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন। জানেন যে বর্তমান ইন্ডিয়া ইস্যু এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যুদ্ধের ঘোষণা তরফার এবং হাসিনা বাংলাদেশে আসবে এরকমই তরফার সৃষ্টি হয়েছে। তো আমরা বেশি সময় নষ্ট করবো না দর্শক, বিস্তারিত নিউজে দেখবো। যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের যে সম্পর্ক, এটা দিন দিন তলানিতে যাচ্ছে। যে দাবি এতদিন আওয়ামী লীগ করে গিয়েছিল ক্ষমতায় থাকতে, সর্বোচ্চ হয়তো তলে তলে চেষ্টাও করেছে কিনা জানি না, বাট বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠে এসেছিল। তো সেই একই জিনিস আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি। যদিও এটা অসম্ভব একটা ইস্যু, এটা সুযোগ নেই, কিন্তু আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে ভারতের যে সরকার আছেন, ভারতের যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, বিভিন্ন দলের, তারা আসলে ওনাকে কিভাবে গ্রহণ করছে। আপনি তাদের বিভিন্ন বক্তব্য যদি শোনেন, সরাসরি তাদের বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে তিনি তার রাজনীতি করছেন। মানে এখানে মৌলবাদী বলতে যেটা বোঝানো হচ্ছে, গেল 3 মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে, ভারতের ইস্যুতে আমাদের যেই মানুষ রাজপথে নামছে, ভারতের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে, ইস্কনের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে, তো অধিকাংশই আলেম ওলামা টাইপের, অথবা ধরেন যারা মাথায় পাগড়ি পরেন অথবা পাঞ্জাবি পরিহিত একটা শ্রেণী। তো তারা বেসিক্যালি এই জিনিসটাকে ফোকাস করছে, কারণ ভারত বিদ্বেষী বক্তব্যে তারা মনে করছে এই সরকারটা আসার পরে হঠাৎ করেই ইতিহাসে গত 53 বছরে আওয়ামী লীগ, বিএনপি বা এরশাদ সরকার ক্ষমতায় ছিল, কখনো এতটা ভারত বিদ্বেষী অবস্থান বাংলাদেশের জনগণের ছিল না, যেটা এই মুহূর্তে আছে। তো এই সকল বিষয়কে ফোকাস করে বাংলাদেশ বিরোধিতা এবং খবরের শিরোনামে উঠে আসতে প্রতিযোগিতার খাতায় আবার নাম লিখেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি মানে মোদীর দলের সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। মামার বাড়ির আবদার, বাড়ি ছুটিয়ে লাল করে দেবে নোবেল কমিটি। বাট দেখেন আবদারের নমুনা কি। সংসদ অধিবেশন শেষ করে কলকাতা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে। এই যে ইউনূস, ইনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। আমার মনে হয় গত 90 দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন, সম্পূর্ণ বেআইনি একটা সরকার, এবং তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি, তিনি যেখানেই থাকুক। দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। আমি জানি না এই ধরনের কোনো নিয়ম আছে কিনা, আগে জানা উচিত, আমিও আসলে জানি না আছে কিনা। তবে দেওয়ার নিয়ম থাকলে সেটা বাতিলেরও নিয়ম থাকা উচিত। মানে তিনি বুঝতে চাইছেন যেই নিয়মে দিচ্ছে, যেহেতু এখন তিনি এভাবে অবস্থান তৈরি করছেন বাংলাদেশে, তো সেই কারণে তার এই নোবেলটা বাতিল করা উচিত। বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সারা পৃথিবীর নজর রাখছে দাবি করে তিনি বলছেন এই অসভ্যতা চলতে পারে না কোথাও। তার আরো বক্তব্য, যাকে গ্রেপ্তার করা হলো মানে চিন্ময় দাস, প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সাথে রাখা হয়েছে। কোন সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি। আমাদের এখানে যিনি ইস্কনের আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি আটকে রাখতে হয় তাহলে কোনো গেস্ট হাউসে আটকে রাখুন এবং কোনো আলাদা জায়গায় নিয়ে রাখুন। মানে তার বক্তব্য, তাকে যে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছে, তো জেলের ভিতরে তার প্রাণহানির একটা শঙ্কা আছে, সেই কারণে তাকে ডিভিশনগত সুবিধা দেওয়া উচিত। বাট সরকার কিন্তু এটা দেয়নি বা আদালত দেয়নি, সরকার আদালত দেয়নি। এমনকি হিন্দুদের ইস্যুতেও তার বক্তব্য হচ্ছে যে যারা আক্রমণ চালাচ্ছে তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে যারা মিলেমিশে থাকে। যেমন আমাদের ভারতবর্ষে
তিনি তো সন্ন্যাসী, তাকে তো জেলের ভিতর ধর্মাচরণ করতে দিতে হবে। সেটা আপনারা বন্ধ করেছেন কিভাবে? জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে কিনা তাও জানা যাচ্ছে না। এরা কই পর্যন্ত চিন্তা করছেন? মানে এদের ভারতের মধ্যে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর তাকে কেন ডিভিশন দেওয়া হলো না, আলাদা রাখা হলো না? তাদের গণমাধ্যম, তাদের মন্ত্রীরা, তাদের এমপিরা কিন্তু লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইভেন তাদের মিডিয়াতে যা প্রচারিত হচ্ছে, আমাদের সরকার যখন বলছে এগুলো বাড়াবাড়ি, অতি মিথ্যাচার, তাদের রাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে সেখানে বলছে কোনো বাড়াবাড়ি নাই, বাংলাদেশে এগুলোই ঘটতেছে। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটা এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি আছেন, আইন শৃঙ্খলার অবনতি, এটা তো একদম দৃশ্যত। তো এগুলোর কারণে ভারতীয়রা এই ইস্যুটাতে একটা সুবিধা পাচ্ছে। তবে আমার একটা রহস্যময় অ্যাক্টিভিটিস মনে হয় যে চিন্ময় কৃষ্ণ দাসকে এখন আসলে কেন গ্রেপ্তার করা হলো, আর তার গ্রেপ্তারের ইস্যুতে কেন সারা বাংলাদেশে এভাবে আমাদের সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে মানুষ রাজপথে নেমে আসছে, একটা জীবন ঝরে গেল, এরপরে ইস্যুটা কোনো না কোনোভাবে বন্ধ হচ্ছে না। আমাদের সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌফিক সাহেব, তিনি ভারতের ইস্যুতে বলছেন ভালো সম্পর্ক আছে। তো ভারত কূটনৈতিকভাবে কোথায় ভালো সম্পর্ক আমাদের সাথে রাখছে? এই বিজেপির যে বক্তব্য আছে এগুলো নিয়ে আমাদের সরকারের কঠোর প্রতিবাদ করা উচিত, কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিয়ে আমরা কি আসলে টিকা থাকবো? এটা হচ্ছে খুবই বাস্তব একটা আপনাকে ভাবতে হবে। যদি আমরা টিকতেই না পারি তাহলে আমাদের উচিত টেকনিক্যালি ভারতকে হ্যান্ডেল করা, তবে ন্যায্যতা, সমতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে। বলছেন আমাদের মতনই পোশাক আশাক পরছেন, আমাদের মতনই আশেপাশে থাকছেন বা ভাড়া নিচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস বা শাসক দলের বিভিন্ন নেতা তাদেরকে আধার কার্ড দিয়ে দিচ্ছেন, তাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে দিচ্ছেন, তারা যাতে কলকাতা শহরে নিশ্চিন্তে থাকতে পারে তার সমস্ত ধরনের আয়োজন সুসম্পন্ন হচ্ছে। আমি আজ আপনাদেরকে আবার মনে করাতে চাই, এই ধর্মতলা এলাকা, কলকাতা শহরের ধর্মতলা এলাকা থেকে একজন বিএনপি নেতা, সে বিএনপি নেতাকে ধরেছে পুলিশ। খবরটা সেটা নয়, খবরটা হলো আমরা কতটা সিরিয়াসলি এই বাংলাদেশের আবহাওয়াতে এই খবরটাকে নিচ্ছি। আমি এই মুহূর্তে একটা ছবি আপনাদেরকে দেখাবো, আমি জানার চেষ্টা করব এই ছবিটা আপনারা কতজন চেনেন, এবং এটা নিয়ে যে ব্রেকিং আপডেটগুলো রয়েছে আপনাদেরকে জানাবো। কিন্তু তার পাশাপাশি আজ সবচেয়ে বড় যে ব্রেকিংটা, রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে 50 পাতারও বেশি যে তথ্য এই মুহূর্তে এসেছে, সেই তথ্য মোহাম্মদ ইউনূস, আজ রাতে ঘুম হবে না মোহাম্মদ ইউনূসের, কারণ মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছে, যে কাণ্ডটা করেছে, সেই কাণ্ডটা এরকম অনেকগুলো মুখ সামনে এনে দেবে। এবং আজ হয়তো মোহাম্মদ ইউনূস ভাবছেন যে তিনি গৃহযুদ্ধ লাগিয়ে শান্ত হবেন, কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না সেই গৃহযুদ্ধের আগুনে তিনিও মারা যাবেন। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাচ্ছি আপনাকে, আব্দুল মাজিদ, যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, যারা টিভিতে দেখছেন জবাব চায় বাংলা, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, যারা হয়তো ইউটিউবে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, ক্যালিফোর্নিয়া থেকে দেখছেন, ক্যানিং থেকে দেখছেন, নির্দিষ্টভাবে ভারতের কোন শহর থেকে যারা দেখছেন আমাকে, বাংলা ভাষায় ময়ূক প্রতিদিন আপনাদের সাথে কমিউনিকেট করে, বলুন তো, আমি কোনো কুইজ কন্টেস্ট করছি না, আমি কন মানে কাকার প্রতি খেলছি না, কিন্তু বলুন তো এই আব্দুল মাজিদকে চেনেন আপনারা? চেনেন না বোধহয়। যদি চেনেন আরেকবার ঝালিয়ে নিন, কারণ এই আব্দুল মাজিদ এর ফাঁসি হয়ে গেছে এখন। এই মাজিদ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারী ক্যাপ্টেন আব্দুল মাজিদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন, এবং তারপর তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। 25 বছর, এটা সবচেয়ে বড় নিউজ পয়েন্ট, 25 বছর কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই আব্দুল মাজিদ। আজকেও যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে, যাকে নিয়ে কথা বলবো, সে এবং এই আব্দুল মাজিদ, এরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পার্ক স্ট্রিটের বেলফোর্ড রোডে ভাড়া থাকতেন এই আব্দুল মাজিদ, নাম ভাড়িয়ে আমার আপনার মতন পরিচয় দিয়ে এই আব্দুল মাজিদ থাকতেন। উলুবেরিয়ার মেয়ের সঙ্গে বিয়েও করেছিলেন, ভাবুন, শখ কম নয়। 33 বছরের ছোট স্ত্রীর সঙ্গে একজন 75 বছরের জঙ্গি, সে 10 বছর সংসার করেছিল। এই আব্দুল মাজিদ আমার আপনার সাথে 25 বছর কাটাতো, এবং এই আব্দুল মাজিদকে আপনি বুঝতেই পারেনি, কারণ আপনি ভাবি যে অনুপ্রবেশকারী আবার বাস্তব নাকি? জঙ্গিরা বাংলাদেশে থাকে, সিরিয়াতে থাকে, লেবাননে থাকে, প্যালেস্টাইনে থাকে, জঙ্গিরা হয়তো ইসরায়েলে ঢুকে পড়ে, আমার আপনার শহরে ঢোকে নাকি? মুম্বাইয়ে জঙ্গি হানা হতে পারে, কিন্তু কলকাতায় হবে নাকি? আব্দুল মাজিদরা যে কোনো সময় আমাদের কলকাতা শহরে চলে আসতে পারে। এবং কেন বলছি কথা? কারণ বিএনপি নেতা, বাংলাদেশের বিএনপির নেতা, সে গা ঢাকা দিয়ে 13 বছর আমাদের কলকাতা শহরেই ছিল। এবং এটাও আজ এতদিন পরে আমরা জানতে পেলাম, যখন তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা গ্রেপ্তার করলো। আজ যারা মিস করে গেছেন, যারা ধর্মতলা এলাকায় ছিলেন কিন্তু এই ব্যক্তিটিকে আপনারা দেখেও না দেখার ভান করেছিলেন, বা হয়তো বুঝতেই পারেননি যে বাংলাদেশের একজন অনুপ্রবেশকারী, দেখেনি। আব্দুল মাজিদের পর, আব্দুল মাজিদ যেরকম 25 বছর ছিল একজন জঙ্গি, ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি রবি শর্মা বলে লুকিয়ে থাকতো। পার্ক স্ট্রিট হোটেল থেকে গ্রেপ্তার এই বাংলাদেশি, যার নাম
সেলিম মাতব্বর, তার মাতব্বরি শেষ হয়ে যায় শেখ হাসিনা আমলে, কারণ সে পালিয়ে আসে, কিন্তু সে কত সহজে দেখুন কলকাতা শহরে ঢুকে পড়তে পারে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কতটা সহজে কলকাতা শহরে শুধু ঢুকে পড়ছে তাই নয়, ভুয়ো আধার কার্ড পাসপোর্টও বানাচ্ছে এবং হিন্দু নাম বাড়াচ্ছে। এই ধৃত সেলিম মাতব্বর একজন বিএনপি নেতা, নাম ভাড়িয়ে কলকাতায় আস্তানা নিয়েছিলেন এবং এই আস্তানা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। রবি শর্মা নামে পরিচয় অনুপ্রবেশকারী এই সেলিম মাতব্বরের। 2023-এর জানুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন এবং তারপর থেকে আর বেরোননি। বাংলায় ঢুকে প্রথমে বনগায় বসবাস করেন। ভাবুন, একদম বর্ডারিং বনগা। আপনারা জানেনও না হয়তো আপনার চারপাশে যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা বাড়ি ভাড়া নিচ্ছে। প্রতিবাদ করার সময় এসেছে। বনগায় ভুয়ো আধার কার্ড বানায় সেলিম। কি করে আধার কার্ড বানানো হলো এই প্রশ্নটা তো করতে হবে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এদেরকে করতে হবে। জাল পাসপোর্ট তৈরি করেছে বিএনপি নেতা, কি করে তৈরি করলো? এই প্রশ্নগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে, রাজ্য সরকারকে করতে হবে, সীমান্ত সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদের করতে হবে, বাংলার পুলিশকেও করতে হবে। জাল পাসপোর্টে রাজস্থানের উল্লেখ। ভাবুন রাজস্থানের যে আস্তানা, সেই প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আপনারা একটি মন্তব্য করে যাবেন যে এই ভিডিও সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও বিষয়ে যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।